ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনার দাদাভাই সকালবেলায় ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। আজকে সকাল থেকেই না খুব রোদের তাপ, পুরো কড়া রোদ, আর বাইরে প্রচণ্ড গরম। নিসার গজি বাড়ি চলে এসেছে স্কুল থেকে, নিসাকে একটু গেম খেলছে। আপনার দাদাভাই তো আসলে অবশ্যই দেখাবো। ঠিক আছে, তাহলে সারাদিন আমরা যা যা করে এই ভিডিওতে দেখতে পাবেন। আর আজকে সকালে আমাদের অনেক টেস্টি খাবার রান্না হয়েছিল, খাওয়া হয়ে গেছে সবার। চলুন তবু একটু দেখাচ্ছি। আজকে আমাদের রান্না হয়েছে একটা নিরামিষ তরকারি, এখানে হয়েছে একটা ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর রান্না হয়েছে ইলিশ মাছের ঝোল। আর এই যে কালকে বলেছিলাম না, আপনার দাদাভাই অনেক তুলসী গাছ লাগিয়েছে। এই যে সব তুলসী গাছের চারাগুলো টবের মধ্যে লাগিয়েছে। আর আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখন বাজে রাত 7টা। এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি। আমি আর আপনার দাদাভাই দুজনে মিলে যাব একটু রিলায়েন্স স্মার্টে, ওখানে কিছু কেনাকাটা করার আছে। এই যে রেডি হয়ে আমি নিচে চলে এসেছি, আর আপনার দাদাভাই ওই যে মোটরসাইকেল বের করে নিয়ে আসলো। আর প্রথমেই আমরা যাব রিলায়েন্স স্মার্টে, ওখানে কিছু আমাদের কাজ আছে, তারপরে দেখি কোথায় যাই। এই যে দেখতে দেখতে চলে এসেছি আমরা রিলায়েন্স স্মার্টে। এখানে কিন্তু সব কিছু আছে, রিলায়েন্স ট্রেন্ডস, তারপরে এক্সপ্রেস বাজার, আগে ম্যাক্সও এখানে ছিল, তারপর বাজার কলকাতা পাশে আছে, KFC আছে, সব কিছু এখানে আছে। এখানে আমাদের একটু কাজ আছে। চলে এসেছি আমরা এখন রিলায়েন্সে। বাড়ি থেকে আসার পর কিছু আমরা বাজার টাজার করা হয়নি। এইগুলো কি দিতে পারবো কিছু? এগুলো দেওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন রিলায়েন্সে যাচ্ছি, ভেতরে গিয়ে তার ভিডিও করতে পারবো না, পরে আবার দেখো, তাই না? এই যে আমাদের কেনা হয়ে গেছে। এবার আমরা কোথায় যাবো? এবার আমি একটু দাড়ি কাটবো। আল্লাহ রে, এবার আমার বরকে একটু সুন্দর করে নিয়ে আসি। আমরা চলে এসেছি হাবিবসে। আপনার দাদাভাই ভেতরে গেল, দাড়ি কাটবে, এখান থেকে চুল দাড়ি কাটবে। ঠিক আছে, চলুন তাহলে ভেতরে গিয়ে দেখাচ্ছি। ফেসিয়াল করবা নাকি? না করো, দেখি কেমন লাগছে দেখতে। চুল কাটবে না? ঠিক আছে, চলো। হয়ে গেছে আমাদের। এখন আমরা চলে যাবো। কোথায় যাবে এখন? কোথায় যাবে এখন? বাড়িতে মাংস আনতে বলেছে, আবার এখানে এসে এখন বলছে এগরোল খাবে, মোমো খাবে। খুশি কত এই দোকানে আসলে, মুখে হাসি ফোটে। না করলাম, খেতে হবে না, খেতে হবে না, না খাবে। আমি বলছি বাড়ি গিয়ে মাংস রুটি খাবে, আবার এখন এগুলো খাবে কেন? বলছি মাংস রুটি খাবো না। আবার থেকে শুনছে সব, পরে আবার কিছু বলবে। পেটু আমি মোমো, আর আমার বর খাচ্ছে এগরোল। মোমো আর এগরোল খাচ্ছি আমরা। কেমন খাচ্ছি? ভালো। মোমোটা কিন্তু দারুণ বানাই এখানে, দারুণ। মানে পুরো কোচবিহার ডিস্ট্রিক্টের অনেক জায়গায় মোমো খেয়েছি, সব থেকে টেস্টি হয় এই দোকানটায়। কি যেন দোকানের নাম? সোহম দোকানটা দাস ব্রাদার্সের উল্টোদিকে। খুব ভালো টেস্টি হয় মোমোটা, একদিন খেয়ে দেখবেন আপনারা, খুব টেস্টি হয়। মাত্র 50 টাকা প্লেট। আবার মোমো নিয়ে এসেছে। মোমো না খেয়ে কি পারে? আমাকে দেখে আর লোভ সামলাতে পারলো না। মোমোটা কিন্তু দারুণ বানায় এখানে, কিন্তু খুব গরম, খুব গরম। আমার প্রথমবার মুখে দিয়েছি, পরে মুখটা পুড়ে গেছে মনে হচ্ছে। দারুণ টেস্টি হয়। আমি তো সস ছাড়া খাই, সস ছাড়াই বেশি ভালো লাগে। ঠিক আছে, এই যে আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে হাত পা ধুয়ে এখন রান্না করব। চিকেন নিয়ে এসেছে, এখন রান্না করবো চিকেন কষা আর রুটি। নিসার্গের জন্য একটা খেলনা এনেছি আমরা আসার সময়, নিসার খেলছি। এই যে এখন রান্নাঘরে এসে গেছি, আর আমি রান্না করছি চিকেনের সাথে আজকে আমরা রুটি খাবো, চিকেন কষা আর রুটি। আর আপনার দাদাভাই বলেছে আজকে তেল কম দিয়ে রান্না করতে, তাই তেল কম দিয়েছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, এই যে আবার আমরা চলে এসেছি। আর আপনার দাদাভাই কিছু বলবে। অনেকদিন থেকে আমরা ভিডিও দিতে পারিনি, কয়েকদিন থেকে, আর হলো ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না। আপনার দাদাভাই সেই সকালে অফিসে চলে গেছিলো, তারপরে অফিসের থেকে এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে আসলো। আর তার আগে মাঝে শ্যাম ভাইয়ের তো বাবার শরীর খারাপ, আমরা 2 দিন আগেই বলেছিলাম যে খুব শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি, নার্সিংহোমে। আর আপনার দাদাভাইকে ফোন করেছিল শ্যাম ভাই। আপনার দাদাভাই প্রত্যেক দিনই 2-3 বার করে ফোন করে শুনছে কেমন আছে শরীরটা।
তা আজকে শ্যাম ভাইয়ের কাছে ফোন করেছিল, শ্যাম ভাই খুব কান্নাকাটি করছিল, তাই আপনার দাদা ভাই ওখান থেকে অফিসের ওখান থেকে গেছিল নার্সিংহোমে শ্যাম ভাইয়ের কাছে। বললো যে দাদা ভাই আর 10 শ্যাম ফোন করে বললো যে দাদা ভাই আর মিনিট 10 মতন হয়তো বাঁচতে পারে ওর বাবা, সেরকমভাবে ফোন করে। তখন আমি তাড়াতাড়ি করে চলে যাই, গিয়ে দেখি যে শ্যামের বাবা ভেন্টিলেশনে আছে। তারপর যাওয়ার পর দেখলাম যে দেখতে গেলাম, মানে শ্যামকে নিয়েই দেখতে গেলাম, চলো দেখে আসি, মন খারাপ করে বসে আছে। তখন আমি গিয়ে দেখলাম যে সিগন্যাল ব্রেক করে যাচ্ছে, মানে লাইন কখনো সোজা হয়ে এরকম সোজা হচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে, কখনো ব্রেক হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম যে মানে মারা গেছে। তার কিছুক্ষণ পরেই শ্যামের বোন গেল উপরে, বোন নিচে এসে বলল যে যে দাদা দাদা বাবা না আমার দিকে তাকিয়েছে, মানে ওর বোনের দিকে তাকিয়েছে, তাকিয়ে এরকমভাবে বাবাকে বলেছে, বাবা বাবা ওঠো ওঠো, বাবু বাবাকে বাবু বলে, বাবু বাবু ওঠো ওঠো ওঠো, তো আমি এসছি। তারপরে মানে মেয়ে বলছে যে আমি এসছি, তোমার নাতি এসছে, আসো দেখো। তখন চোখ তাকিয়েছে, বড় বড় করে তাকিয়ে চোখের এখান দিয়ে নাকি জল পড়ছিল। এবার আমরা যখন দেখে আসলাম তখন কিন্তু লাইন স্ট্রেট হয়ে গেছিল, মানে সোজাই হয়ে গেছিল। তখনও ব্রেন ডেড ডিক্লেয়ার করেনি ডাক্তার। আমি তখন তার আগে আমি নিচে আস্তে আস্তে ওপর থেকে ভেন্টিলেশন থেকে নিচে আস্তে আস্তে শ্যাম ভাইকে বলেছিলাম যে ভাই কাকু আর মানে বাঁচা নেই, এখনও ডাক্তার ঘোষণা করেনি, কিন্তু ওনার রিপোর্ট দেখে যেগুলো ছিল সেগুলো দেখে মনে হলো। আর তারপর আমি জিজ্ঞাসা করলাম যে সিস্টার ছিল, সিস্টারকে জিজ্ঞাসা করলাম যে কী অবস্থা আছে, লাইন যে স্ট্রেট হয়ে যাচ্ছে আর সিগন্যালও ব্রেক করছে। বললো যে না ওনার ঠিক নেই, মানে ডাক্তার এখন ঘোষণা করে দিলেই হবে, এখন ডাক্তার এসে যা বলবে সেটাই। এবার তারপর আমরা এই কথা শুনে আসার পর ওর বোন যখন উপরে গেল, বোন ডাকলো বাবু বাবু একটু তাকাও, সঙ্গে সঙ্গে নাকি তাকিয়েছে, বড় বড় চোখ করে তাকিয়ে আবার একটু কান্নার মতন করেছে, মানে চোখের এখান দিয়ে জলও পড়েছে। এবার আমরা সেই কথা শোনার পর সঙ্গে সঙ্গে গিয়েছি আবার ডাক্তারের কাছে, আমি আর শ্যাম। বললাম চলো তো ভাই শুনে আসি কি হয়েছে। তারপর তখন ডাক্তারের কাছে আমরা যখন গেলাম, দাঁড়িয়ে আছি নিচে, তখন ডাক্তার বলল যে না এক্সপায়ার হয়ে গেছে, মারা গেছে, লাইন সোজা হয়ে গেছে। এবার নিয়ম হলো মারা গেলেও কিছুক্ষণ থাকতে হয় এখানে, 2 ঘন্টা 3 ঘন্টার মতন, 3 ঘন্টার মতন রাখার পর তারপর ওরা মারা যাওয়ার পর একটা ইসিজি করে কনফার্ম হয়ে তারপরে কিন্তু মানে 3 ঘন্টা রেখে তারপরে ডিক্লেয়ার করে যে ডেড হয়ে গেছে, ডেড বডি দেয় তখন। তারপর ওইভাবে খুব যখন শুনলো শ্যাম, শুনে খুব কান্নাকাটি করছিল, ওদের বাড়ির সবাই কান্নাকাটি করছিল, অনেক চেষ্টা করেছিল, কষ্ট পাচ্ছিল। ওই জন্য অনেকদিন থেকে পড়াতেও আসছিল না। দেখছেন আপনারা হয়তো ভিডিওতে দেখবেন যে মানে দেখতেই পাননি শ্যামকে কতদিন থেকে, অনেক কষ্ট পাচ্ছিল, এক সাইড প্যারালাইজড হয়ে গেছিল, ব্রেনের মধ্যে ভর্তি ছিল, হলো ব্রেনের মধ্যে স্ট্রোক হয়েছিল অনেকটা আমার বাবার মতন হয়ে গেছিল, স্ট্রোক হয়ে 8 থেকে 10 জায়গায় কিন্তু ব্লাড ক্লট হয়েছিল ভেতরে। এবার ওখান থেকে আস্তে আস্তে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে গেছিল। যেদিন ওইরকম অবস্থা হয়ে গেছে, সেপ্টিসেমিয়া টাইপের হয়ে গেছিল, সেদিনই ভর্তি করেছিল ডাক্তারের কাছে, জেনারেল বেডে রেখেছিল। কারণ ও অত সমর্থ ছিল না যে মানে ব্রেন সার্জারি করাবে, বা ব্রেন সার্জারি করলেও কতটা কি কিওর হতো সেটা নিয়েও ডাক্তাররা চিন্তিত ছিল। তারপর ওখান থেকে হট করে ভর্তি করিয়ে আইসিইউতে দিল। তারপর গেলাম, আমি যখন গেলাম তখনও মানে একটু প্রাণ ছিল, ব্রেন ডেড তখনও হয়নি, প্রাণ ছিল তখন, পুরো বাবার মতনই বলো, অনেকটা আমার বাবার মতো। আমাদের চোখের সামনে উনি মারা গেল। বাবার ওইরকম ব্রেনটাই শুধু ডেড ছিল না, তাছাড়া সারা বডি। কিন্তু তারপর যখন আমরা শুনলাম যে ওর বোনের কাছ থেকে তাকিয়েছে, এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না, রিফ্লেক্স অ্যাকশনও হতে পারে হয়তো, ওইটা বাবারও হতো মাঝে মাঝে, ডাক্তারও বলছিল যে রিফ্লেক্স অ্যাকশনই ছিল। মানে পরে বুঝতে পারলাম যে শ্বশুর মশাই যে মারা গেছিল, যখন তাকাতে একটু হয়তো তাকাতে, বাবাকে যেদিন কৃষ্ণনগরের ওই হসপিটালে নিয়ে আসলো, শক্তিনগরে, একটু পলক ফেলতে, তখন বাবা পুরো একটা চোখ তাকানো ছিল, এরকম একটা চোখ তাকানো, একটা চোখ বন্ধ, চোখ দিয়ে পুরো জল, মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে। আর আমার তো মনে হচ্ছিল আমাকে কিছু বলবে, এরকম মনে হচ্ছিল। সুব্রত সেম, সুব্রত বাবার অ্যাম্বুলেন্সে ছিল, বলছিল যে মনে হচ্ছে মামা আমাকে কিছু বলবে। সুব্রত এত কান্না করেছিল বাবার ওইরকম অবস্থা দেখে,
ওকে তারপর অন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছিল, না ওকে ড্রাইভারের সামনে পাঠিয়ে দিয়েছিল বলো। সেম শ্যাম ভাইয়েরও বাবার এরকম অবস্থা ছিল। এরকম অবস্থা থাকলে কি পড়াতে পারে নাকি? আমরাও না করেছিলাম, থাক তোমার এখন কয়েকদিন একটু তুমি নাও বাবার সাথে। বাবার ওইরকম থাকলে আমি তো জানি কি কষ্ট হয়, কত টেনশন হয়। জন্য শ্যাম ভাই পড়াতে আসতে পারছে না এখন, ওনার বাবার আত্মার শান্তি কামনা করি আমরা। আপনারা সবাই এর আগের দিন তো প্রে করেছিলেন যে শ্যামের বাবা ভালো হয়ে যাক, কিন্তু ভালো হতে মোটামুটি হয়েছিল, কিন্তু আপনারা এখন মানে প্রে করুন যেন ওনার আত্মা শান্তি পায়, যেখানেই থাকুক যেন আত্মা শান্তি পায়। এই তো এই যে আসলাম, এসে রাতই হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে। এর জন্য আর কালকে না ভিডিও, তার জন্য না ভিডিও কালকে দিতে পারিনি, মনটা খুব খারাপ ছিল, তাই আজকে আবার এই যে ভিডিও করতে একটু এসেছি। আর কালকে আমরা বাজার থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম, দেখাইনি, ভাবলাম একটু দেখিয়ে দিই, তাই না বলো? কিছুই দেখানো হয়নি। ঠিক আছে, তুমি দেখাও। এই যে একটা বিস্কিট এনেছিলাম বড় সাইজের, এই বিস্কিটটাই আমরা খাই। আর এই যে পাস্তাও নিয়ে এসেছিলাম সেদিন, পাস্তাটাও বানানো হয়নি, একদিন ভাবছি বানাবো। আপনারা যদি রেসিপিটা জানেন কেমন করে বানাতে হয়, কেমন করে বানালে ভালো টেস্টি হবে, আমাদের একটু যদি কমেন্ট করে জানান। জানি অনেক বড় হয়ে যাবে, তবুও জানালে আমাদের খুব হেল্প হবে। এই যে একটা পাস্তা নিয়ে এসেছি, একটার সাথে একটা ফ্রি ছিল। টিস্যু পেপার 4 প্যাকেট, 3 প্যাকেট আছে, আর 1 প্যাকেট ইউজ করা শুরু করে দিয়েছি আমরা। এই যে একটা ম্যাগি নিয়ে এসেছিলাম ছোট্ট সাইজের। আর নিয়ে এসেছিলাম ব্রাশটা সবার নষ্ট হয়ে গেছিলো। 3টে ব্রাশ এনেছিলাম, একটা আপনার দাদাভাই নিয়েছে, একটা আমি নিয়েছি, আর এটা নিসার্গের জন্য। নিসার্গ সবসময় ব্লু কালারেরটা ইউজ করে, তাই নিসার্গটা যে রেখে দিয়েছি। আর নিসার্গের জন্য এনেছিলাম এই যে অপসরার পেন্সিল কাটারগুলো নষ্ট হয়ে গেছিলো। আর এনেছিলাম একটা ভিম বার জেল, এই যে এটা নিসার্গের টিফিন বক্সটা ধোয়ার সময় লাগে। আর নিয়ে এসেছিলাম একটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি। আর এই যে দার্জিলিং থেকে অনলাইন থেকে আমাদের চা এসে গেছে, চা এরপর থেকে আমরা আবার গ্রিন টি খেতে পারবো, দার্জিলিংয়ের গ্রিন টি। যে এইগুলোই কিনে এনেছিলাম, পরের দিন ভাবছি দেখাবো, কিন্তু পরের দিন আর দেখাতে পারিনি, কারণ বললাম তো শ্যাম ভাইয়ের বাবার এরকম অবস্থা, এরকম মারা গেল, তারপরে খুব মনটা খারাপ ছিল, তাই কালকে আর ভিডিওই করা হয়নি, দেওয়া হয়নি। আজকে ভাবলাম যে একটু ভিডিও করে জানিয়ে দিই আপনারা অনেকেই জানতে চান। খুব কষ্ট পাচ্ছিল অনেক দিন ধরে, ব্যথায় না ছটফট করতো। শ্যাম ভাই বললো যে ব্যথায় ছটফট করতো, তারপরে ইঞ্জেকশন দিয়ে মানে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো, বেঁধে রাখতো, খুব কষ্ট পাচ্ছিল। আমার তো না এত কষ্টর থেকে চলে যাওয়াই ওনার ভালো হয়েছে, কি আর বলবো, কিছু বলার নেই। আমার মাও যখন কষ্ট পাচ্ছিল খুব, তখন আমরাও সবসময় ঠাকুরের কাছে বলতাম যে এত কষ্টর থেকে ওনাকে নিয়ে যাও, খুব কষ্ট পাচ্ছিল। তাই এত কষ্ট পাওয়ার থেকে না চলে যাওয়া ভালো। কষ্ট তো হয় বাড়ির লোকদের, কিন্তু কিছু করার নেই। বেঁচে থেকে যদি ভালো হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর ভালো না হলে চলে যাওয়াই ভালো। ঠিক আছে, আজকে এইটুকুই বলার জন্য এসেছিলাম, আর কিছু বলার নেই। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনার দাদাভাইয়ের খুব মন খারাপ, কালকে সারাক্ষণ হসপিটালে ছিল, তারপর আবার সামনেই এরকম হয়ে গেছে, তো খুব মন খারাপ। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।